না, বিজ্ঞাপনে কাজ হয় সত্যি। হর্ষবর্ধন এসে ধপ করে বসলেন আমার ডেক চেয়ারে, হাঁপ ছেড়ে বললেন কথাটা। হ্যাঁ, কথাটা আপনার যেমন বিজ্ঞাপন সম্মত তেমনি বিজ্ঞানসম্মতও বটে। বিজ্ঞজনের মতোই তাঁর কথায় আমার সায়। সেদিন আপনাকে দিয়ে খবরের কাগজে বার করার জন্য সেই বিজ্ঞাপনটা শিখিয়ে দিয়ে গেলুম না? হ্যাঁ, মনে আছে আমার। আমি বললাম, রাতের পাহারা দেবার জন্য লোক চাই, সেই তো? আমাদের কাঠের কারখানায় রোজের বিক্রির বহু টাকা পড়ে থাকে ক্যাশ বাক্সে, বাড়ি নিয়ে আসা সম্ভব হয় না। পরদিন সে টাকা সোজা গিয়ে জমা পড়ে ব্যাংকে। সেই কারণে রাত্রে টাকাটা আগলাবার জন্য কারখানায় থাকবার একজন সুদক্ষ লোক চেয়েছিলাম আমরা। রাতের 4 প্রহর পাহারা দেবার জন্য সুদক্ষ এক প্রহরী, বেশ মনে আছে আমার। আমি বলি, আমিই তো লিখে দিলাম কপিটা। তা কিছু ফল পেয়েছেন বিজ্ঞাপনটা দিয়ে? পেয়েছি বই কি ফল, বলতে কি সেই কথাটা জানাতেই তো আপনার কাছে ছুটে আসা। ফল বলতে? গোবরাও এসেছিল দাদার সঙ্গে। রীতিমতো প্রতিফল পাওয়া গেছে বলা যায়। কটা সাড়া এলো? আমি শুধুই। আপাতত একটাই। ওর দাদা বলেন, ক্রমশ আরো সাড়া পাবো আশা করছি। আপাতত এই একটাই। ওই একটাতেই সাড়া পড়ে গেছে। সাড়া পাওয়া যায় গোবরারও। সাড়া পড়ে গেছে সারা চেতলায়, সে জানায়। 2 ইঞ্চি বিজ্ঞাপনের দরুন 200 টাকা, তানিক তাতে দুঃখ নেই। সে 2 ইঞ্চিরই বা দাম দেয় কে? আমি কিন্তু অক্লেশে ধরে দিতাম, কোনো ছোড়াছুরির মধ্যে না গিয়েও স্রেফ গোয়েন্দাগিরি করেই। কি করে ধরতিস? ওই মাটি ধরেই। আ ও, মাটিতে বুঝি পায়ের ছাপ পড়েছে চোরের? আমি কৌতূহলী হই। কারখানার মাটিতে পায়ের দাগ রেখে গেছে, কবরখানা খুঁড়ে গেছে নিজের। দাগ না ছাই? মুখ বিকৃত করেন হর্ষবর্ধন। সিগারেটের ছাইও ফেলে যায়নি এতটুকু। কি নিয়ে গোয়েন্দাগিরি করবি শুনি? কবরখানার মাটি নয়, সেই মাটি। বলে না যে যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, সেই মাটি ধরেই আমি চোর ধরবো। ফাঁস করে গোবরা। বিজ্ঞাপনটা দিয়ে মাটি হয়েছে তো, ওই মাটি দিয়ে আমার কাজ হাসিল করব আমি। হাসি খুশি হয়ে এসে জানায়। ও রহস্যের আমি থই পাই না। এমনটি ওর দাদাও থ হয়ে থাকেন। হ্যাঁ, চোর ধরবে গোবরা বলে তিনি উস্কে উঠলেন একটু পরেই। তাহলে তখন ধরলে না কেন? এর আগেও তো জিনিস চুরি গেছিল আমাদের। এর আগেও গেছে আবার? হ্যাঁ, আমিই তো চুরি গেলাম, মানে গিয়েছিলাম। হর্ষবর্ধন ব্যক্ত করেন। তোমার জিনিস নাকি? প্রতিবাদ করে গোবরা। বৌদির জিনিস না তুমি? তুমি কি তোমার নিজের জিনিস, নিজস্ব? এই হলো বলে ফাঁস করলেন দাদা। কেন, তুইও কি চুরি যাসনি আমার সঙ্গে? তুই তো আমার জিনিস, আমি তোর অভিভাবক না? তখন চোর ধরতে কি হয়েছিল তোর? তারপর চোরের হাত থেকে উদ্ধার পেলেন কি করে জিজ্ঞেস করি। যেমন করে পায় মানুষ, তিনি জানান। চুরির ধন বাটপাড়িতে যায় শোনেননি? তারপর চোরের হাত থেকে বাটপাড়ের হাতে পড়লাম আমরা। বটে বটে, আমার সকৌতুক কৌতূহল। তার শেষমেশ উদ্ধার পেলেন তো? পেতেই হবে উদ্ধার শেষ পর্যন্ত। গোয়েন্দা বাহিনীর সেটাই দস্তুর। তা উদ্ধার করলো কেটা? ডাকাত এসে পড়লো শেষটায়। ডাকাত আসতে দেখেই না বাটপার বেটা ভো দৌড় দিল। ডাকাত এসে পড়লো? হ্যাঁ, ওর বৌদি
বাপের বাড়ি থেকে ফিরে যেই না দোরগোড়া এসে হাঁক ডাক শুরু করেছে, তাই না শুনে নিচে উঁকি মেরেই সেই বাটপাটটা সঙ্গে সঙ্গে উধাও। খিড়কির দৌড় দিয়ে, বউ না তো ডাকাত। আমার ডাক সাইটে বৌদির নামে যাতা বলো না, বলে দিচ্ছি। গোঁসা হয় গোবর্ধনের। ওই তোর কাছে যে ডাক সাইটে, আমার কাছে তাই ডাকাত সাইটে। যেতে দিন, পারিবারিক কলহের মধ্যে পড়ে আমি মিটিয়ে দিই। আপনাদের চুরি যাওয়ার কাহিনীটা বলবেন তো আমায়? সেবারকার আপনাদের যুদ্ধে যাওয়ার গল্পটা বলেছিলেন, তাই লিখে 2 পয়সা পিটেছিলাম। এবার এটার থেকেও বলবো আপনাকে এক সময়। কারখানার জন্য এখন একটা লোহার সিন্দুক কিনতে যাচ্ছি। চোর বাবাজি আবার ঘুরে এলেও সেটা ভাঙা আর সহজ হবে না তার পক্ষে। পরদিন সকালে শ্রীমান গোবর্ধন এসে হাজির। দেখুন, এই বিজ্ঞাপনটা যাচ্ছে আজ খবরের কাগজে, দেখুন তো ঠিক রয়েছে কিনা। গোবর্ধন তার কালজয়ী সাহিত্য কীর্তিটি আমার হাতে দেয়। বিজ্ঞাপনের কপিটিতে ওদের চেতলার বাসার ঠিকানা দিয়ে লেখা আছে দেখলাম, প্রাইভেট ডিটেকটিভ আবশ্যক। আমাদের বাড়ির একটি ঘরে বহুমূল্য তৈজসপত্র রক্ষিত আছে। সেই ঘরের গালাগাও একটা জলের পাইপ উঠে গেছে সোজা উপরে। সেই নল বেয়ে কেউ যাতে না উঠতে পারে সেই দিকে সারা রাত্রি নজর রাখার জন্য বিচক্ষণ একজন গোয়েন্দার প্রয়োজন, উপযুক্ত পারিশ্রমিক। বুঝেছি, জলে যেমন জল বাঁধে, আমি ঘাড় নাড়লাম। তেমনি বিজ্ঞাপনটা দিয়ে ওই রকম আর একটা কাণ্ড বাঁধাবে তুমি দেখছি। চোরটা যেই পাইপ বেয়ে উঠবে আর তোমার ওই ডিটেকটিভ গিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করবে, এই তো? সে আপনি বুঝবেন না, সেসব আপনার মাথায় খেলে না, বলে চলে গেল গোবরা। দিন কয়েক বাদে একটা লোক এসে আমায় ডাকছে, আসুন আসুন, চটপট চলে আসুন আমার সঙ্গে। অপরিচিত আহ্বানে থতমত খাই। আপনি? আপনাকে তো আমি চিনতে পাচ্ছেন না তো আমাকে? ছদ্মবেশে রয়েছি কিনা, বলে লোকটা তার গোঁফ দাড়ি খুলে ফেলে। উমা, গোবরা ভায়া যে, এমন অদ্ভুত বেশ কেন হে? এর মানে? চোর ধরতে যাচ্ছি না, ডিটেকটিভকে ছদ্মবেশে ঘোরাফেরা করতে হয়। আপনার জন্য একজোড়া দাড়ি গোঁফ এনেছি, পরে নিন চট করে। আমি আবার ওসব পরব কেন? আপনাকে ছদ্মবেশ ধারণ করতে হবে না। আপনি আমার সাকৃত্য যাত্রায় ব্লেকের যেমন স্মিথ, বিমলের যেমন কুমার, তেমনি আমার সহযোগী গোয়েন্দা যখন, তখন আপনাকেও তো। ও তুমি পড়লেই হবে, আমাকে আর পড়তে হবে না ছদ্মবেশ, বললাম আমি। দাড়িওয়ালা লোকের ছায়া আমি মারাইনে জানে সবাই। তোমার সঙ্গে ঘুরলে কেউ আবার আমায় আমি বলে সন্দেহ করবে। তাহলে চলে আসুন চটপট, এই ফাঁকে চেতলার বাজারটা ঘুরে আসি একবার, বলল। আবার সে বলল, দাদাও আবার বাজার করতে বেরিয়েছে কিনা এখন, পাছে আমায় চিনতে পারেন। আমার ছদ্মবেশ ধারণের সেও একটা কারণ বটে, বুঝলেন? বুঝেছি, বলে বেরুলুম ওর সঙ্গে। বাজারের মুদিখানাগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা লোককে জাপটে ধরে চেঁচিয়ে উঠেছে গোবরা, ধরেছি ধরেছি, চোর ধরেছি, পাকড়েছি পাকড়েছি পাকড়েছি, বেটাকে একটা পাহারাওয়ালা ডেকে আনুন এইবার। কোনো দোষ করেনি লোকটা, মুদির সঙ্গে তেজপাতার দর কষাকষি করছিল কেবল। এমন সময় গোবরা ঝাঁপিয়ে পড়েছে তার ঘাড়ে। এমন খারাপ লাগলো আমার। লোকটা বাবারে মারে বলে হাঁক পাড়তে লাগলো, আর গোবরাও দাদা বৌদি এইসব বলে চেঁচাতে লাগলো। কাছেই কোথাও বুঝি বাজার করছিলেন দাদা। ভাইয়ের হাঁক ডাকে এসে হাজির। কি হয়েছে রে, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? পাকড়েছি তোমার চোরকে, এই নাও ধরো। লোকটা তখন হর্ষবর্ধনের পা জড়িয়ে ধরে।
দোহাই বাবু, আমাকে পুলিশে দেবেন না দোহাই। সেদিন আমি 2 বছর খেটে বেরিয়েছি, এবার গেলে 6 বছরের জন্য ঠেলে দেবে জেলে। বেশ বেশ, দেব না পুলিশে। বের করে দাও আমাদের মালপত্তর, গোবরার তম্বি, যাই হোক। সব বার করে দেব বাবু, চলুন। সকৃতজ্ঞ সকৃতজ্ঞ আমি, ওহো, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সকৃতজ্ঞ লোকটা আমাদের সঙ্গে নিয়ে তার বস্তির কুঠুরিতে নিয়ে যায়। বের করে দেয় হর্ষবর্ধনের 80,000 টাকার নোটের বান্ডিল। আর আমার তৈজসপত্র সেসব গেল কোথায়? গোবরার রোয়াব। ওই যে কোনায় ডাই করা রয়েছে বাবু, নিয়ে যান দয়া করে। ঘরের কোণে 2টো বস্তা পাশাপাশি খাড়া করা দেখলাম। এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখি এ কি তোমার তৈজসপত্র? জানায় গোবর্ধন। তেজপাতাকে সাধু ভাষায় কি বলে তাহলে? তৈজসপত্র বলে না? লেখক মানুষ হয়ে আপনি বাংলাও জানেন না ছাই। অবাক করল গোবর্ধন। কি বলেও, বাঙালি লেখক হতে হলে আবার বাংলা ভাষা জানতে হয় নাকি? আশ্চর্য। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।